বলছি আমি, কারণ উনি আসলে একটা আমার কাছে উনি একটা পাগল মানুষ, কারণ পাগল মানুষ না হলে এরকম কিছু করতে পারে না আয়োজন। হ্যাঁ, আর উনি যেটা বললেন যে গুরু পূর্ণিমা প্রোগ্রাম ঢাকা শহরে আমার জানা মতো হয়নি। আচ্ছা, আমরা আসলে আমি ওরকম করে আলোচনাও করতে পারি না, কারণ কৃষ্টি আপার সামনে কোনো কিছু বলা একটু আমার জন্য ডিফিকাল্ট। কারণ আর সাহিদ চাচার কাছে সামনে সাহিদ চাচাও আছেন, কারণ সাহিদ চাচা আমার জন্মের মানে অনেক আগে থেকে আমাকে চিনে, এবং কৃষ্টি আপা এত বড় একজন সাংগঠনিক মানুষ, কিন্তু প্রিন্সিপাল বা শিক্ষক আমি পরে জানলাম, উনি আসলে শিক্ষক মানুষ পরে শুনেছি। আগে তো কৃষ্টি আপাকে দেখতাম যে উনি হলো হয় ছায়ানটে, নাই তো সম্মেলন পরিষদের কোনো কাজে উনি ধরে মেরে বেড়াচ্ছে। এই রুমে হারমোনিয়াম নাই, ওই রুমে চা দেয়নি শিক্ষকদেরকে, ওই রুমে তবলাবাদক গেল কোথায়, ওই রুমে নীলফামারী থেকে লোক এসছে, ওর নাম ডেকেছে। এটা হলো কৃষ্টি আপার কাজ। পরে শুনলাম যে কৃষ্টি আপা শিক্ষকতা করেন, উনি সরকারি কলেজে শিক্ষকতা করেন, অনেক পরে জেনেছি, 9-এর দিকে কি 10-এর দিকে জেনেছি। যাই হোক, এই জীবনদার ছন্দকলা সম্বন্ধে বলি। জীবনদার ছন্দকলা যখন উনি খুব চেষ্টা করেন, জীবনদা 94-এ মনে হয় আমার, ঠিক 94-এ উনি আইসিসিআর স্কলারশিপে দেশের বাইরে যান। জীবনদা এখানে আমি কিছু কারণে, আমাকে ডাকার কোনো কারণ নাই, কিন্তু উনি হলো ওই পক্ষপাতিত্ব করে ডেকেছেন আমাদের এখানে। সেটা হলো জীবনদার যে গুরুর কাছে তালিম নিয়েছে, ওই গুরু সুধীর কুমার সাক্সেনা, উনি আছেন, উনি জীবনদার গুরু এবং আমার গুরু একজনই ছিলেন। এবং আমরা যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি জীবনদা, সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। জীবনদা সবচেয়ে ভালো গুণ, মানে অ্যাকচুয়ালি জীবনদা যেহেতু ডেকে নিচ্ছে, ওনার ভালো গুণগুলোই বলা উচিত। কারণ একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে তার পিছনে স্টুডেন্টরা কাজ করে, কিন্তু সেই লোকের সম্বন্ধে যদি তুমি না জানো, তুমি পিছিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, একটা সত্য কথা, অনেক গানের লোক আছে, এসা আপা বোধহয় আমাকে এখন বকা দেবে, দিদি এখন আমাকে বকা দেবে। একা আপা মানে এসা আপা একা আপা দুজনকে আমি ছোটবেলা থেকে চিনি। তো তবলাবাদকরা কিন্তু 6 মাত্রা পুরাই বাজায় দাদার করে গান। আজ পর্যন্ত কোন ইতিহাসের তবলাবাদক খাতা বগলে করে নিয়ে গেছে কেউ দেখেছে? যে মঞ্চের খাতা খুলে বাজাচ্ছে, একজন গান গাচ্ছে আর একজন খাতা খুলে বাজাচ্ছে। গায়করা কিন্তু তাদের অনেক গান থাকে, খাতা খুলে গান গায়, ঠিক না? ওই জন্য আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, এর জন্য আমার একটা ব্যাড ইমপ্রেশন আছে। তো যেটা হলো, জীবনদা 94-এ যখন পড়াশোনা করতে যায়, পড়াশোনা শেষ করলো, আসলো, আমি যখন প্রথম স্কলারশিপে দাঁড়াই, তখন আমি শুনেছি যে জীবনদা নামে একজন এখানে আছেন। আমারই এক বাবার ছাত্রী শাইলা আপা, উনি আমাকে বললেন যে জীবনের কাছে যোগাযোগ কর, জীবন তো জ্ঞান কর। জীবনদার সাথে কেমন করে যেন দেখা হয়ে গেল। তো গেলাম বড়দাতে পড়তে। জীবনদার সম্বন্ধে বাজনা সম্পর্কে বলার আমার ইয়া নাই, কারণ জীবনদা আমার সিনিয়র গুরু ভাই, বাজনা সম্পর্কে যাবো, আমি কারো বাজনা সম্বন্ধে বলিও না কখনো। জীবনদা যখন প্রথম বড়দাতে যাই, এখানে আমাদের শিউলিদি আছে কি? শিউলিদি ওটা সাক্ষী। যতগুলো আমাদের নারী শিক্ষার্থীরা ছিলেন ওখানে পড়াশোনা করতেন, তারা মানে একদম সেফ সাইডে ওনারা আসতেন ওনার সাথে। কারণ আমাদের জার্নি ছিল 2 দিনের জার্নি, 48 আওয়ার্স। মানে আপনি হাওড়া থেকে বড়দাতে নামা 48 ঘন্টা ছিল। এখন খুব ফাস্ট ট্রেন হয়ে গেছে, ও 36 ঘন্টা যায়। এই 2 দিন কিন্তু ট্রেনের মধ্যে এই শিউলিদি, কোহলি আপা, শাইলা আপা, তারপরে রূপসীদি, তারপরে সবাই কিন্তু যাওয়ার আগে জীবনদা টিকিট, জীবনদা কবে যাচ্ছেন আপনি, জীবনদার উপরেই সবাই নির্ভরশীল, জীবনদা কখন নিয়ে যাবে সাথে করে। এবং জীবনদা এত ওয়েল অর্গানাইজড, এই 2 দিনের জার্নিতে কোথায় কি খাবে, কি বের করে নিয়ে আসবো। এবং জীবনদা আমি শুনেছি অনেক আমাদের সিনিয়রদের মুখে, শিবনীতিদের মুখে, যে অনেক সময় জীবনদা নিজের সিট কনফার্ম, আমাদের তো কনফার্ম সিট কাটতে হলে 3 মাস আগে কাটতে হতো ওই সময়। জীবনদার কনফার্ম সিট
কিন্তু আরেকজনের নাই। জীবনদার সিট ছেড়ে নিজে শুয়েছে, জীবনদার উপরে শুয়েছে। আমরা কিন্তু এটাও শিখেছি জীবনদার কাছে। হ্যাঁ। এইবার পড়াশোনা করে আমি আসলাম, মানে এখানে নিয়ে আসার জীবনদার যে পক্ষপাতিত্ব করেছে এই কারণগুলো আগে বলছি। আসার পর আমিও 2006 সালে পাশ করে আসলাম। এসে আমার চাকরির জীবন শুরু প্রথম থেকেই জীবনদার সাথে। দ্যাট টাইম জীবনদার শান্তমণিমের পর আমিও শান্তমণিমে জয়েন করলাম। আমাদের এখানে খালেদ ভাই আছেন, উনি আমাকে ওখানে বললেন যে তুমি ওখানে সিভি ড্রপ করো, ওখান থেকে তুমি দেখো। তো আমি যে সিভি ড্রপ করলাম, হলো আমার চাকরি। এরপরে জীবনদার সাথে এই যে যুক্ত হলাম। জীবনদা বড় ভাই, গুরু ভাই, সব কিছু একদম জীবনদা। আমরা একসাথে প্র্যাকটিস করতাম সবসময়। তারপরে জীবনদার সাথে আমরা এইবার হচ্ছে মিউজিক কলেজের সাথে আমার কিভাবে যুক্ত হলাম। আমরা সমীমা পারভিন আপা আমাদেরকে বললো যে এখানে তোমার মিউজিক কলেজে একটা কিছু পোস্ট খালি আছে, তোমরা করতে পারবে। আমি তো সঙ্গে সঙ্গে জীবনদাকে জিজ্ঞেস করে না, উনি ভালো বুঝবেন। জীবনদা চল যাই, এখানে আর কোনো ফিউচার নেই আমাদের, কারণ যদি তবলা ডিপার্টমেন্ট খুলতে পারি চৌধুরী ভাই চলে যাবে না। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম করি 2008 সাল থেকে। এখানে আসলাম। এখান থেকে আমরা কিছু কারণবশত আমি চলে গেলাম আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এইবার আসি, শিক্ষার্থীদের জন্য একটা কথা বলছি যে যাই করো বাবা, পড়াশোনা অনেক সুযোগ আসবে। এই লাইনে সার্টিফিকেট মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষাটা ইম্পর্টেন্ট, অবশ্যই। শিক্ষাটা যদি না থাকতো তাহলে গুরু শিক্ষা পরম্পরা থাকতো না। সার্টিফিকেট কথা বলে যেখানে যাও, আচ্ছা তুমি দেশে থাকো, দেশের বাইরে থাকো, আর যার কোয়ালিটি থাকবে। আমাদের গুরুজি বলতো যে তালো, মানে হিন্দিতে বলতো, এখন তো হিন্দি বলা একটু ঝামেলা, তো মানে যদি তালোয়ারটা ধার করে রাখো, মানে রিয়াজ যদি তুমি ঠিক রাখো, এক পক্ষে সবকিছু করতে হবে। তোমাকে জঙ্গল থেকে খুঁজে নিবে, একদম সত্য। কোয়ালিটি থাকে, তোমাকে যেখান থেকে হোক নিয়ে নিবে, যেখান থেকে হোক। এই জন্য এই প্ল্যাটফর্ম যেটা করেছে জীবনদা আমার সাথে আলোচনা, ও পরবর্তীতে আমাদের জীবনদা যেমন একটু এগিয়ে যায়। জীবনদা পরবর্তীতে, আমি 2009 গুরুজি মারা গেলেন 2006, কিন্তু আমি শিক্ষাটা ছাড়িনি। না ছাড়ার ফলে আমি শিক্ষা শুরু করলাম 9 সালের দিকে। পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, ওখানে ছবি আছে দেখেন। পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জিকে শিক্ষা শুরু করলাম। এবার জীবনদা আমার পিছিয়ে রেস ধরলো যে তোমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ওনার শিক্ষার খুব আগ্রহ, এটা এই বয়সেও, হ্যাঁ, যেটা আমার থাকবে কিনা আমি সন্দেহ করি। তো জীবনদা টুকটুক করে প্র্যাকটিস করতে ডুবে বসে স্বরূপ এটা দেখ ওটা দেখ, কারণ আমরা তো আগে থেকেই টেকনিক্যালি বিষয়টা আজরানা ঘরানা আমরা শিখেছি একসাথে, ফলে আমরা রিয়াজ করতাম একসাথে বসে বসে। তারপরে জীবনদা আমাকে বললো যে গুরুজিকে আমরা নিয়ে আসলাম মেনগলের মাধ্যমে। তারপরে গুরুজি এসে শেখানো শুরু করলো। তারপরে জীবনদা শুরু করলেন আমাদের সাথে, বললো স্বরূপ আমাকে রিয়া করা। হ্যাঁ চলেন, অবশ্যই শিখবেন। জীবনদা শুরু করলো শেখা ওখানে। তো এই হলো জীবনদার পার্ট, শিখার পার্ট। তারপরে জীবনদা যখন আমাকে বললো, এই বিশেষ করে এটা আলোচনা আমার সাথে শুরু হয়েছিল করোনার সময়, যদি আমি ভুল না করি। জীবনদা আমাকে বললো, দেখ স্বরূপ আমি কিছু করতে চাই, এরকম ব্যাপার। আমি যে ভালো করেন, আপনি কেন করবেন না, আপনি যদি এরকম করতে পারেন, কিন্তু জীবনদা গুছিয়ে করেন বা যেটাই করেন যেন টিকসই হয়। জীবনদা আলোচনা করতো, ফোনে আমার সাথে কথা বলতো, এই করতো। জীবনদার উদ্দেশ্যটা কিন্তু ডিফারেন্ট। অনেকজন মনে করেছেন যে আপনারা মনে হয় যে, মানে আমি জানি না জীবনদা কতটুকু নিয়ে যেতে পারবে, কিন্তু জীবনদার সাথে যেটুকু আমার আলোচনা হয়েছে এই ছন্দকলা নিয়ে, জীবনদা আসলে তবলা শেখানোর স্কুল কিন্তু চিন্তা করে উনি করেন। জীবনদার উদ্দেশ্য হচ্ছে যে এটা যেন নতুন ছেলেগুলোরা, আমাদের হয়েছে কি, আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে কি যে ও আমার ছেলে, ওকে খালি কাজ দিব, বাকি তো নয়, স্বজনপ্রীতি হয়ে গেছে। জীবনদার উদ্দেশ্য কিন্তু সেটা না। জীবনদার উদ্দেশ্য যেখানেই থাকুক লোক, যেই থাকুক, মানে এটা আমি না, উনি আমাকে বলেছেন যে যেখানেই থাকুক, যেই গুরু শিষ্য হোক, যেই প্ল্যাটফর্ম স্টুডেন্ট হোক, সে যদি স্টুডেন্ট প্ল্যাটফর্ম না পায়, সেই প্ল্যাটফর্ম থেকে সে এটা কিন্তু সব মানুষের চিন্তা না আমার মতে। আমি দেখেছি, আমি তো আমার বয়স কম হলেও সাজিদ চাচা ভালো করে জানে। সাজিদ চাচা হলো ইতিহাসের সাক্ষী, বাংলাদেশের গান বাজনার।
সাজিদ চাচারা আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, তারপরে কিন্তু আমরাও কিন্তু কম ইতিহাস সাক্ষী না। হ্যাঁ, কারণ সাজিদ চাচারা হলো বারিন কাকারা যখন গান করেন ইয়াংস্টার, এই বারিন কাকা যার হাতে মিউজিক কলেজ, ওনারা যখন ওনাদের সাথে বাজানো হলো সাজিদ চাচারা ফুল ফ্যামিলি, হ্যাঁ, মানে বাংলাদেশে ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্যামিলি, ওনাদের ফ্যামিলি সঙ্গীতে। হ্যাঁ, তো বেসিক্যালি সাজিদ চাচার বাবাকে আমি দাদু বলে ডাকতাম, মেহের চাচা সাজিদ চাচাকে চাচা বলে ডাকি ছোটো থেকে। আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের জানি, যেমন আমার নিজের চাচা, হ্যাঁ, কারণ চেহারাও কাছাকাছি, ওনারা সাজিদ চাচা বিশেষ করে সড়কের সাথে কাছাকাছি। হ্যাঁ, তো ওনারা কিন্তু ইতিহাসের সাক্ষী। ওনারা যদি চলে যায় আর কিন্তু ইতিহাস বলার, এই ক্লাসিক্যাল মিউজিকের ইতিহাস বলার লোক না কিন্তু, এটা কিন্তু আমরা মনে রেখেছি। তারপরে ওনাদের কাছে একটু শুনেছি, দেখেছি, বাড়িতে গান বাজনা শুনেছি, দেখেছি, ওটুকুনি। আসলে ক্লাসিক্যাল গান বাজনা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে একটুখানি গান বাজনা শেখার পরে সবাই মঞ্চে কি হয়ে যাবে এটাই আশা করি। হ্যাঁ, এবার বলি গুরু শিক্ষা, যে সন্ধ্যা দিকে বলছিলাম যে গুরু শিক্ষা পরম্পরা আসলে অনেকভাবে বোঝানো যায়, কিন্তু আসলে গুরু শিক্ষা পরম্পরা গুরুদের যে এম ছিল, যে গুরুর কাছে একসাথে অনেক ডেফিনেশন আছে এটার, কিন্তু এক একজন গুরুর তরিকা মানে হচ্ছে যে ডিফারেন্ট, মানে শিখানোর স্টাইল টেকনিক এক এক রকম। হ্যাঁ, তরিকা এখন কমন শব্দ তো সবাই বুঝে ভালো, তো ওই জন্য তরিকাটা বলি। তো গুরু কি শিখাচ্ছে, গুরুর আদর্শ, এটা কিন্তু গুরু পূর্ণিমায় গুরুরা খালি তবলা বাজায় বা গান করে তা না, গুরুর আদর্শ নিয়েই কিন্তু আমাদের, যেমন গুরু পূর্ণিমায় কিন্তু আমাদের কাজই ছিল গুরুর বাড়িতে যাওয়া, গুরুজি আলোচনা করবে, গুরুজি আলোচনা করবে, গুরুজি গল্প বলবে, পুরোনো গল্প বলবে, তিলক হাসাবের গল্প বলবে, সবার গল্প। আমিও জানি জীবন দা একটু গল্প শুনেছে। আমাদের কিন্তু গুরু পূর্ণিমার দিনটা কোনো বাজনা হতো না গুরুজির বাসায়, বলুন না, এক একজনের স্টাইল এক এক রকম। উনি হামিদুদ্দিন খান সাহেবের স্টুডেন্ট ছিলেন, তো ওনার কথা হচ্ছে যে হার দিন তো তবলা বাজাও, মানে প্রতিদিন তো তবলা বাজাও, আজকে নতুন কিছু শিখো। আমাদের কাজ তো 365 দিনের মধ্যে 64 দিন তবলা বাজানো, একদিন তোমার সাথে আলোচনা করবো। সেই দিনে আমি একটা গুরুজির কাছে গল্প শুনেছি, যেহেতু না বললেই না, জাকির হোসেন সাহেবের সম্বন্ধে। এটা তো আসলে জাকির হোসেন সাহেবের প্রোগ্রাম 2002-এ আকোড়া স্টেডিয়াম বলে এক জায়গা, তো ওখানে ওনার মতো জেন্টেলম্যান পৃথিবীতে আর কেউ নাই কিন্তু। হ্যাঁ, উনি যদি কেউ শুনতেন যে তবলা বাজায়, সে কিন্তু তার সাথে কথা বলতেন। আমার চাক্ষুষ দেখেছি, জীবনে দেখেছি, আরো ভালো বলতে পারবে সাজিদ চাচারা। তো আমাদের গুরুজির বাড়িতে গুরুজিকে তাউজি বলতেন, তাউজি মানে চাচা। তো তাউজি আজকে বাজাতে আসছে, আপনি এসেছেন, তো সে যাবে বাজনা শুনতে। তো গুরুজি আলটিমেটলি, গুরুজি তখন একটু চলতে পারতেন না, বয়স্ক মানুষ তখন, তো রাউন্ড অ্যাবাউট 86, তখন ওনার বয়স 84 তখন। তো আলটিমেটলি আম্মাজি মানে গুরুজির ওয়াইফ ডিসাইড করলেন যে কে দুজন নিয়ে যাবে তাকে। ডিসাইড করলো আমি একজন পালোয়ান, মানে স্বাস্থ্য ভালো, আর পুট্টরাজ গুরানু, ওই ইয়া ছিলেন, শিউলিদি ছিলেন, সাউথ ইন্ডিয়ান একজন, আমার একটা সিনিয়র ছিল, আমার দুজন স্বাস্থ্যবান। এই দুজন স্বাস্থ্যবানকে ডিসাইড করে যে গুরুজিকে উচকিয়ে নিয়ে যাবে আকোড়া স্টেডিয়ামে, কারণ একটু লং, মানে অনেক দূর হাঁটতে হয়। নিয়ে গেলাম, তো ওই প্রোগ্রামে শুনলাম, তো দেখলাম যে ধুলার মধ্যে, ফ্লোরে যেরকম একটুখানি ধুলা থাকে না, ধুলার মধ্যে আমার সাদা পাঞ্জাবি করে শুয়ে গেল। কি রে বাবা, এত আমাদের গুরুজিকে এরকম করে প্রণাম করছে, এত অতিভক্তি চোর লক্ষণ। কিছুক্ষণ পর দেখি জাকির হোসেন সাহেব করে আমার দুজন পারলে গুরুজিকে ছেড়ে দিন ওদের সামনে। তো এই যে আলোচনাটা অনেক দিন ধরে, প্রায় আমার 5 বছর পড়াশোনা করেছি, লাস্ট দিন আমার সিনিয়র হলাম, তখন একটা মুখের সাহস পেলাম গুরুজির সামনে কিছু বলার। 5 বছর আমি এটা কোশ্চেন করার জন্য গুরুজিকে অধীর রয়েছিলাম। যখন আলোচনা হলো, আমরা বসে আছি, সব টিচাররা এরকম করে বসে থাকতেন চেয়ারের মধ্যে, স্টুডেন্টরা আমার নিচে বসে থাকতাম গুরুজির বাসাতে। তো বেশি বড় রুম নাই, এরকম রুম ছিল, কারণ ওই এক এক সময় এক একজন আসতো। শিক্ষক, অনেক শিক্ষকরা সন্ধ্যা পর আসতো, আমার সকালবেলা যেতাম, কেউ বিকালবেলা যেত। আমার সন্ধ্যা পরে গেছি, বড় ভাইদের সাথে বসে আছি, উনি বলছেন, একজন বলছেন জাকির সাহেব
একটা কায়দা, উনি বানারস ঘরানার কায়দা কিন্তু টেকনিক্যালি অন্যরকম করে বানিয়েছে। তো উনি বলছেন যে জাকির ভাই এই কায়দাটা অন্যরকম করে বানিয়েছে, কিন্তু যেই ফলাত মানে অনেক উপরে, ফলাত মানে অনেক উপরের লয় বানিয়েছে। তো তখন আমি সুযোগ পেয়ে গেছি, গুরুজি গুরুজি আচ্ছা উনি আপনাকে তাও যেগুলো ডাকে, উনি এত সবাইকে কিরকম সম্মান করে বেড়ায়। তখন ওই সব কথা শোনার পর লাস্টের দিকে একটা অ্যান্সার দিল, জাকির ইতনা ঝুঁকা ইসলিয়ে ইতনা উপর ওঠা। এই শব্দটা সাহায্য করে, মানে জাকিরজি গুরুজি একটা শব্দ বলেছে, অনেকজন কায়দা নিয়ে বলছে, জাকির সাহেবের বাজনা নিয়ে বলছে, আলোচনা যেটা হয় বাজনা এর গুরু ঘরে কি হয় যে একটা কায়দা নিয়ে বা একটা পরন নিয়ে একটা পেশকা নিয়ে, যেমন পেশকা নিয়ে একটা আলোচনা হচ্ছে, বাজনা নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনা হয়। গুরুজির বাড়িতে আজকালকার যুগে তো কার বাড়িতে কি রান্না হয়েছে, কে কোন দিক পিটালো, কে কার প্রোগ্রাম পাবো, কে কোন দিকে সিন্ডিকেট করো রে, কার প্রোগ্রাম কাউকে দাও রে, কে কোথায় কোন চ্যানেলে যাবে রে, কে তবলা বাজাবে রে, এগুলো চলছে এখন সিন্ডিকেট। হ্যাঁ, সিন্ডিকেট ছাড়া কিছুই নেই। হ্যাঁ, কিন্তু সব গান বাজনা খুবই কমে গেছে, সিন্ডিকেট ছাড়া কিছু নেই। তো ওই দিনে তো ওরা সিন্ডিকেট কি শব্দটা জানতো না। হ্যাঁ, তো গুরুজির রুমে আলোচনা হচ্ছে, তবলা নিয়ে আলোচনা হচ্ছে, কার তবলা কেমন বাজায়, কে কি বাজায়, কোন কায়দাকে বাজায়, গুরুজি এই কায়দাটা কেমন, ওই হারুদ্দিন হাসান এরকম করে বাজছে, ত্রিভুবন হাসান এরকম করে বাজছে। ওই দিনটা আমি শুনেছি ওনার এই বক্তব্য। আসলে কিন্তু ওনার কাছে তবলা শেখার কিছু না, ওই যে বলে যাবে রেখে যায়, রেখে যাওয়া শেখা যায়। ওনার যে আপনারা পড়েন একটা মিউজিক মেকার্স একটা বই আছে, অশোক রায় লিখেছে, ওটা পড়লে অনেক লোকেরই ওখানে লেখা আছে। আমি চাইলে বৃষ্টি আপনি এই বইটা একটু লাইব্রেরিতে রাখেন, ছেলেমেয়েদের জন্য খুব সুবিধা হবে। মিউজিক মেকার্স নাম অশোক রায়। তো এই বইটা যদি কেউ পড়েন তাহলে বুঝবেন যে এই এত বড় সিদ্ধ পুরুষগুলো কি করে এই জায়গাটা এসছে। হ্যাঁ, অতএব এই জায়গাটায় প্ল্যাটফর্মে একটা রেডিমেড ফ্রোজেন খাওয়া আর ওটাকে রুটিটাকে তৈরি করা ডিফারেন্স আছে। হ্যাঁ, এই মঞ্চ আজকে আমি গিয়ে বসে কথা বলছি, কোনো ফর্মালিটি মেনটেন না করে জীবনদা দিয়েছে, মঞ্চটা ডেকে নিয়ে এসছে, যেহেতু জীবনদার গুরু ভাই বলে ডেকে নিয়ে এসছে, পক্ষপাতিত্ব করেছে। কিন্তু আসলে এই মঞ্চ তৈরি করা, আমরা খালি মঞ্চ যদি বাজাই নিয়ে চলে আসি, মঞ্চ যারা করে তারা কিন্তু বুঝে। এই যে আজকে ক্লাসিক্যাল মিউজিকের প্রথম মঞ্চ আপনারা হয়তো বা কেউ জানেন না, সালিদ চাচা একমত হবে, সালিদ চাচা তো ওদের পারিবারিক সম্পর্ক সালিদ চাচার সাথে। এই শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর নামে কেউ শুনেছেন আপনারা? এই জেনারেশনের শিবলীদেরা তো আগে থেকে জানিয়ে। হ্যাঁ, এই শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখন তো নতুন চাকচিক্য নিয়ে অনেকজন ব্যস্ত থাকে, কিন্তু এই শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী কিন্তু নিজের বাড়ির মানে বেতনের টাকা দিয়ে মানুষকে খাইয়ে অনুষ্ঠান করেছে ক্লাসিক্যাল। এটা অনেক আমাদের চেয়ে আরো ভালো বলতে পারবে সাহিত্য ছাড়া, কারণ ওনাদের সাথে একদম মানে যিনি আমাদের পারুল চাচি, ওনাকে বোন বলে রাখতেন, ভাই ভাই বোনের সম্পর্ক ওনাদের সাথে। কিন্তু এরপরে কিন্তু ওনারাই কিন্তু এই যে আজকে সম্মেলন পরিষদ এই শাখাগুলো খুলে দিয়েছে, একটা জায়গায় খোলা হয়েছে এখন প্রত্যেকটা অঞ্চলে। কারণ ওয়াহিদুল হক খেটেছেন, তারপরে সঞ্জিদা আপা খেটেছেন বলে আজকে সব জায়গায় রবীন্দ্রসঙ্গীত হয়েছে। তাই মজুরেরও তো ক্ষমতা থাকা দরকার ছিল, লোকসঙ্গীতেরও ক্ষমতা থাকা দরকার। কেউ কেউ মানা করেছে, কেউ কেউ মানা করেনি। আমার ক্ষমতা না, আমি এরকম প্রোগ্রাম করতে পারি না, কথা শেষ। আপনার যদি থাকে আপনি করেন না, করতে বারণ করেছি। ওই শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী কিন্তু প্রথম শুরু করে সাহিত্যে, আমি যদি ভুল না করি, আমার কথা ঠিক মনে হয়। হ্যাঁ, তারপরে কিন্তু এই মানে জাকির হোসেন দাদু, এই বারিন কাকারা সবাই মিলে 85-এ বললো যে রবি তুই কর, আমরা আসছি। তখন বিআরটিসি গাড়ি, সাহিত্য চাচা গেছিলেন ওই সময়, বিআরটিসি গাড়ি মানে চলতো গরুর গাড়ির মতো। আমরা চলেছে সকালবেলা, চাচারা 6টার গাড়িতে চলেছে এখান থেকে, নেমেছে সন্ধ্যাবেলা, মানে তারপরেও কিন্তু কারো কিন্তু কোনো ইয়া নাই। এসছি ভাইয়ের বাসায় বেড়াতে, মানে সাহিত্য চাচাদের ক্যারেক্টারটা এরকম ছিল দাদুদের। দাদু তখন দ্যাট টাইম আমার মনে হয় যে ওই সময় 65-র মতো বয়স, 65-70-এর মতো বয়স। ওই সময় কিন্তু ওনারা গেছে গান গেতে, কোনো খাম ছাড়া। কিন্তু খাম মানে বুঝলেন তো, এই যে আমি পরীক্ষা ডিগ্রি দিয়ে সেটা খাম নিয়ে এসছি। হ্যাঁ, এই খাম ছাড়া। হ্যাঁ, তখন কিন্তু খাম ছাড়ে গান হতো।
মানে সত্যি কথা, ক্লাসিক্যাল গান বাজনার মধ্যে খামচারা হতো। ওনারা গিয়ে একটা জিনিস হয়েছে যে গান বাজানোর লোকরা ছিল ভোজন রসিক, কি রান্না করবি, ওটা রান্না কর, ওটা খাবো রবি, এগুলো। সারা রাত গান বাজনা হয়েছে, গান বাজনা করে আবার সারা রাত পরে তারা চলে এসছে। তারপরে শুরু করলে এখন সাধারণ করেছে, অনেক জায়গায় করেছে। এনারা কিন্তু এই সংগঠনগুলো কিন্তু করে গেছে, স্টেট মঞ্চ দিয়েছে, মঞ্চ দিয়া কিন্তু কঠিন। কিন্তু আমি যেমন সত্য কথা বলি যে আমি আগে এই মিউজিক কলেজে ছিলাম, তখন কিন্তু এই মঞ্চের অবস্থা একদম দেখিনি। ময়লা ছিল, মানে এটা কৃষ্টি আমার তারিফ করছি না, মানে শিউরিদি আমার সাথে একমত হবে, কারণ আমি শিউরিদি জীবনটা একসময় একসাথে ছিলাম। আপারা ছিলেন, কিন্তু আপাদের কথা বাদ দিলাম। কিন্তু আমরা শিউরিদি ওই সময় ছিলাম, মানে বহিরাগত যারা আমরা ছিলাম, ফুল টাইম না, কন্ট্যাক্ট বেসিসে। তখন কিন্তু একটু ইয়াও বলতে পারবে অবশ্যই যে আমাদের ছাত্র ওই যে মমিনা বলতে পারবে, ও সাক্ষী আছে। তো তখন একটু ইয়া ছিল। তো আমার কথা হচ্ছে যে করেছে সেই করেছে, এরকম পরিবেশ আসলে ছিলাম, দেখিনি, দেখে ভালো লাগছে। এটা সবচেয়ে বড় ইয়া। কিন্তু এটা কিন্তু কৃষ্টি আপা বলে পেরেছে বলে তা না, কৃষ্টি আপার মধ্যে ওরকম ছিল সাহসিকতা বলেই করেছেন। এটাও কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম। তুমি কোন জায়গায় গান বাজনা করছো, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন গান বাজনা, এটাই কিন্তু অনেক ডিফার করে। তো যাই হোক, এখন আমি যেটা বলবো, আমি একটু বেশি সময় নিচ্ছি এই কারণে যে ওই যে বলো না যে মাইক পাই না, সারাদিন ক্লাসে পড়াই, জীবনদার সুযোগ দিচ্ছে গুরু ভাই, তারপরে কৃষ্টি আপা বসে আছে, ওনারা অল্প বলুন, আমি আগে বেশি বলি। জীবনদা এই ছন্দ বলার পিছনে কিন্তু আসলে ছন্দ তো একটা জিনিস, বুঝেন? হ্যাঁ, এক একটা গানের এক একটা ছন্দ না, কিন্তু জীবনের ছন্দ কিন্তু একটা। তোমার কথা বুঝে গেছে? পড়াশোনা করাচ্ছি না, ক্লাস নিচ্ছি, এরকম মনে হচ্ছে। একটা গানে দাদরা দাদা তো শিখেছেন, সাহিদ স্যারের শিখেছেন বা জীবন স্যারের শিখেছেন আপনারা, দাদা তাল শিখেছেন না? দাদা তালে একটা তাল কত রকম হয়ে বাজে, একটা গানে এক এক রকম করে বাজে না? তাহলে এক এক রকম করে ছন্দ। যেমন এই যে আমি একটা কথা বলি, এখনই আপা রবীন্দ্র সঙ্গীতা আপা ইয়া আপা খেপে যাবে, আপা এই যে নজরুল সৃষ্ট তাল আর রবীন্দ্র সৃষ্ট তাল, এটা আমি একদম প্রোটেস্ট করেছিলাম প্রথম দিকে। ছায়ানটে কখনো তাল হয় না, কিন্তু ছন্দ হয়, বুঝতে পেরেছেন? কারণ এই ধিন না দিন দিন না, তিন না দিন দিন না, ঝাপতাল না, এই ঝাপতাল কিন্তু একটা গায়ন শৈলী, সাদরা নামে একটা। এটা 1300 খ্রিস্টাব্দে হয়ে গেছে না, শুরুতে 1300-1200 খ্রিস্টাব্দে হয়ে গেছে। রবীন্দ্রনাথ কত সালে জন্ম? নজরুল কত সালে জন্ম? দিন না দিন দিন ধারে থেকে ষষ্ঠী তাল, দিন 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 না দিন না দিন দিন না, রূপক, ঠিক না? তো অন্য কোনো শব্দ আছে? তাহলে কি ছন্দ হলো না? তালা আবিষ্কার হলো, তাহলে তো 1200 শব্দ আবিষ্কার হয়েছে। ক্লাসিক্যাল গান বাজনায় কিন্তু কোনো নতুন করে কিছু করার না, যা হওয়ার করে দেখেছি, কিন্তু হয়ে গেছে, আর হবে না। কিন্তু তো ওটাই বলছি যে জীবনদা যে ছন্দ, যে আসল কথায় আসি, এটা না হলে জীবনদাকে বাড়িতে যে একটু সমস্যা হতে পারে। এই জন্য এই কথাটা আসল কথা, এটা বলে আমি শেষ করবো। জীবনদা যে জীবনের ছন্দ, ওটা তো একটাই। বলেন তো কি ছন্দ? বসে আছে, ওই ছন্দ যদি ঠিক না থাকে, গান বাজনা, এই যে মঞ্চ, এই যে এরকম তোমরা যারা আছো, এটা কিন্তু হতো না। এরকম অনেক লোকের ইচ্ছা আছে, কিন্তু হয় না, ওই যে ছন্দটা মিলে না। সত্য কথা, অনেকজনের ইচ্ছা আছে, নাই তা না, আছে, ছন্দটা মিলে না। আমার চেয়ে আগে সুবিধা ভাবিকে চিনি, আমি চিনি, অনেক আগে থেকে চিনি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, জীবনদার চেয়ে ক্রেডিট ভাবি তো, হ্যাঁ, শাহনাজ হাসান ভাবি, আমার ভাবি বলে ডাকি, নাম আজকে প্রথম শুনলাম। আমি এবার সরিয়াদের লোক তো, মহিলাদের নাম জানি না, অনেক সময় না জানি, ভাবি না ভাবি, ঠিক আছে, নাম কি দরকার? হ্যাঁ, তো ও ভাবি যদি এরকম সাপোর্ট না দিত, সংসার চলতো,
তো সংসার চলতো, তার ট্র্যাক ট্র্যাক সব ঠিকঠাক থাকতো, বাড়িতে টাকা আসছে, সংসার চলছে, সব কিছু ঠিক থাকতো। কিন্তু এই যে তোমাদেরকে নিয়ে কাজ করা, এটা তো হতো না। এটা তো সময় দিবে, শ্রম আছে, সব কিছু দিতে হবে। কারণ ভাবি তো খুশি, খাম আসছে, জীবনদার পাট পাড়াচ্ছে, দমা আছে, দুদিকে খাম আসছে, জীবনে খুশি, বাড়িতে ভাত রান্না হচ্ছে, এই রান্না সে রান্না সব ঠিক আছে, শপিং দিচ্ছে, কিন্তু এটাতে সময় দিচ্ছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। অতএব খালি ভালো গান বাজনা করলে হবে না, ভালো মানুষ হতে হবে। আমি একটা কথা বলে চলে যাবো, আমি যে কথাটা শুনেছি, কৃষ্টি আপাত আরো ভালো জানে, যে কাজী মোতাহার হোসেন সাহেব কে ছিলেন জানেন তো? সানিদা খাতুন বাবা, উনি একটা কিন্তু সুফি মানুষ ছিলেন। ধর্ম হলো শিক্ষিত লোকের সংস্কৃতি, আর এই সংস্কৃত হলো শিক্ষিত লোকের ধর্ম, আর ধর্ম হলো অশিক্ষিত লোকের সংস্কৃতি। জীবনটার জন্য আমি অনেক দোয়া করি, সবার জন্য দোয়া করি। আর আমার যদি কোনোদিন কোনো কাজে লাগে, হ্যাঁ, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, ওখানে আমার দ্বারা যদি কোনোদিন কোনো জীবনদা উপকৃত মানে মনে করেন যে জীবনদা বা তোমরা যে আমার কাছে কিছু আছে বা কিছু দরকার, এনি কাইন্ড অফ, আমি আছি। হ্যাঁ, মিউজিক কলেজের জন্য এবং হোয়াট এভার স্টুডেন্ট, আমি ছায়ানটেও কাজ করি, যে কোনো জায়গায় যদি কোনো মতে যদি কোনো দরকার হয়। কিন্তু একটা কথা, যে সাবজেক্ট যাবো ওই জায়গা ঠিক থাকতে হবে। কারণ তোমার চেয়ে তো আরো ছেলেগুলো আছে, ওই মেধাটা করে আসলে ইনশাল্লাহ আমি আছি, জীবনদার সাথে আছি, শ্রমদের সাথে আছি। আর জীবনদার এই সংগঠন যেন আরো অনেক দূর যাক, মানে ভালো করুক, আরো শিক্ষার্থীরা দেশের বাইরে থেকে, মানে ঢাকার বাইরে থেকে যারা শিক্ষার্থীরা যারা মঞ্চ পায় না তারা আসুক। জীবনদার এটাই উদ্দেশ্য। অনলাইন হোক, এখন অনলাইন প্ল্যাটফর্ম অনেক বড়, আসুক। যদি জীবনদা আমার কোনো হেল্প লাগে যে কোনো কাজে, আমি আছি আপনার সাথে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর আমাদের এখানে জন্য সবাইকে ধন্যবাদ। আর ভাইস প্রিন্সিপাল আপা এবং দিদিকে আমার খুব মানে অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য। আর যদি কোনো দরকার লাগে আমি আছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।